আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই শহীদ ও আহতদের পরিবারের সমস্যার স্থায়ী সমাধানে তারেক রহমানের প্রতিশ্রুতি, আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা প্রতিরোধের আহ্বান। পিটিয়ে মানুষ মারাকে মব বলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তাজুল ইসলামের অভিযোগ। নতুন বাংলাদেশে এটি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি। নারীকে দূরে সরিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয় বললেন জাইমা রহমান। নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও ভূমিকা রাখার আহ্বান। একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়ে ইসিতে বিএনপি। সবার জন্য সমান সুযোগ দিতে জামায়াতের দাবি। আগামীকাল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি। এবং জমকালো আয়োজনে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী। নির্বাচিত শর্ট ফিল্ম প্রদর্শিত হবে চ্যানেল আই ও আই স্ক্রিনে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমস্যার স্থায়ী সমাধান করবেন। জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো আরেকটি ডিপার্টমেন্ট করা হবে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। ২০২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও। এক বক্তব্যে হয়তো আমরা সভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাইয়ে প্রতিটি পেশা শ্রেণীর মানুষ নবীন প্রবীণ সকলে অংশ নিয়েছিলেন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী মানুষদের সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ শাসন শোষণের বিরুদ্ধে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী প্রত্যেকটি সেক্টরের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে যার দায়িত্ব হবে ২৪-এর শহীদ এবং আহতদের পরিবারের দেখভাল করা। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হচ্ছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব যাদের দায়িত্ব হবে এই মানুষগুলো দেখভাল করা। বিএনপির চেয়ারম্যান বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত সকলের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, নিরাপদ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত
এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। জুলাই যোদ্ধাদের সাহসিকতার কারণেই ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের স্বজনদের অভিযোগ, 18 মাসেও গণহত্যাকারীদের বিরুদ্ধে তেমন কোনো বিচার কার্যক্রম দেখা যায়নি। অনেকে বলেন তারেক রহমানের নেতৃত্ব ছাড়া জুলাইয়ের আহত নিহতদের সুষ্ঠু বিচার আর কেউ করবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে কেউ কেউ আসেন ক্র্যাচে ভর দিয়ে, আবার কেউ আসেন হুইল চেয়ারে করে, কেউ বা আসেন শহীদ স্বজনদের ছবি সঙ্গে নিয়ে। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে একান্তে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। আপনজন হারানোর বেদনা এবং নিজেদের কষ্টের কথা তুলে ধরেন তারা। তারেক রহমান নিজে আমাকে খোঁজে, ওর সার্জারির আগে লন্ডন থাকা অবস্থায় আমার সাথে কথা বলে। ইভেন উনি বলে আপনার ভাইরা যেমন আপনার পাশে আছে, আমি ইনশাল্লাহ আপনার পাশে থাকি, যেখানেই থাকি। প্রায় 1-1.5 মাস ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতেছি যে তারা এতিম বাচ্চা, তাদের একটু লেখাপড়ার ব্যবস্থা করে দেন। কোনো মন্ত্রণালয় সাড়া দিচ্ছে না। অনেকে বলেন তারেক রহমানের নেতৃত্ব ছাড়া জুলাইয়ের আহত নিহতদের সুষ্ঠু বিচার আর কেউ করবে না। আহত যোদ্ধারা আছে এবং শহীদ পরিবার আছে, তাদের পুনর্বাসনের জন্য যা করণীয় উনি তা করবে, এই প্রত্যাশা রাখতেছি। আমরা যে আশা নিয়ে ইন্টারিম সরকারকে গঠন করেছিলাম, আজকে সেই আশা আমাদের পূরণ হয়নি। আমার ছেলের খুনি আমার সামনে, সে বাসায় তার সংসার নিয়ে বসবাস করছে। আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা অন্তত এই শহীদ এই বিচারটুকু যেন এই বাংলা মাটিতে করা হয়। আমাদের আহত নিহত এই বিচার জনাব তারেক রহমান ছাড়া কেউ করতে পারবে না। তারেক রহমান ও ডক্টর জুবাইদা রহমান মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং একই সঙ্গে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। মব বলার বিষয়ে নাগরিকদের সতর্ক করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। তার মতে পিটিয়ে মানুষ মারাকে মব বলে সূক্ষ্মভাবে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। নতুন বাংলাদেশে এটা বরদাস্ত করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। তবে মবকে উস্কানি দেওয়া তার ওই বক্তব্যের বিরোধিতা করেছেন রাজনীতিকরা। রিজভি নওয়াজের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে সিডাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শিরোনামে নীতি সংলাপ। সেই আলোচনাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি ব্যাখ্যা করলেন কোন ঘটনাকে মব বলা যাবে আর কোনটাকে বলা যাবে না। যে এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। গণভবনের পতনের যে আন্দোলন, তার সাথে রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘুকে পিটিয়ে বিশেষ কোনো গোষ্ঠীর মানুষ যদি হত্যা করে, দুটোকে একসাথে বিচার করা যাবে না। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। তাজুল ইসলামের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন আলোচনায় অংশ নেওয়া রাজনীতিকরা। চিফ প্রসিকিউটর বলে গেলেন মবকে মব বলা যাবে না। আচ্ছা, আমরা যে নামেই ডাকি না কেন, এটা তো সত্যি, এটা তো উনি বলে যেতে পারলেন না। এইসবের আইনের অনুশাসন কায়েম আছে, বিচার হচ্ছে। ডান পাশে বসা উনি চলে গেছেন, আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন। মবকে জাস্টিফাইড করব, ওয়াই? মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। সিজিএস এর নীতি সংলাপের একেবারে শেষে এসে যোগ দেন আইন উপদেষ্টা। এত অল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি সংস্কার হয় নাই, এটা সবিনয়ে বলবো এবং অত্যন্ত জোরের সাথে বলবো। এখন ধরেন আমি আপনাকে বলতে পারি থিওরিটিক্যালি উচ্চ আদালত, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য যা যা আইন করা দরকার সব আমরা করেছি। আমি টেম্পটেড হচ্ছি বলতে যে আমরা 100% করেছি। একই স্থানে সবার জন্য গণতন্ত্র, সংখ্যালঘু অধিকার, প্রতিনিধিত্ব এবং জাতীয় নির্বাচন নিয়ে আরেকটি নীতি সংলাপের আয়োজন করে সিজিএস। সংস্থাটির প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচকরা অভিযোগ করেন সবার জন্য সমান অধিকারের কথা বলা হলেও এর কোনো প্রয়োগ নেই।
রিজবিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার দৌহিত্রী ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, নারীকে দূরে সরিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়, তাই দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। জাইমা রহমান আরও বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্ট। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী, নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্যানেল আলোচনায় নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, চিকিৎসা সেবা সহ নানা বিষয়ে কথা বলেন সমাজকর্মী ও নারী উদ্যোক্তারা। আলোচনা সভায় উপস্থিত হন বেগম খালেদা জিয়ার দৌহিত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দেশের নীতি নির্ধারণী বিষয়ে দেওয়া প্রথম বক্তব্যে জাইমা বলেন, নিজের ছোট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকতে হবে। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। নারী শিক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথাও তুলে ধরেন জাইমা রহমান। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল, তো নার্স তারপরে বলেছে যে, ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো, কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্সটা তারপরে বললো যে, আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনও শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। সো ভাবলাম একটু শেয়ার যদি করে এখানেই করবো আপনাদের সাথে। অনুষ্ঠানে বিভিন্ন খাত থেকে আসা তরুণীদের সংগ্রাম, সম্ভাবনা ও নানা পরিকল্পনার কথা শোনেন জাইমা রহমান। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আগামীকাল। দেশের স্বাধীনতা ও রাষ্ট্র গঠনের ইতিহাসে এক অনন্য নাম জিয়াউর রহমান। জন্মদিনে নানা আয়োজনে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। রাহুল রায় রিপোর্ট। সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন জিয়াউর রহমান। শৈশব থেকেই শৃঙ্খলা, সাহস ও নেতৃত্ব গুণে সবার থেকে আলাদা ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় একসময় যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার টানে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। রণাঙ্গনে সৃষ্টি করেন ইতিহাসের এক সাহসী অধ্যায়। একজন দক্ষ সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন জিয়াউর রহমান। স্বাধীনতার পর সামরিক ও প্রশাসনিক ভূমিকা তাকে নিয়ে আসে জাতীয় রাজনীতির কেন্দ্রে। রাষ্ট্রনায়ক হয়ে জিয়াউর রহমান প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের ধারা। রাষ্ট্র গঠনে তার 19 দফা, দেশের উন্নয়নে এক অনন্য দলিল, খাল খনন সহ নানা কর্মসূচি রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রনায়কের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের নীতি নির্ধারকরা বললেন, বিএনপির জন্য এখনো বড় অনুপ্রেরণা জিয়াউর রহমান। অমর কতগুলা কাজ করে গেছেন, যার ফলে বাংলাদেশ ঘুরে দাঁড়াইছিল। খাল খননের যে কর্মসূচিটা, যুব কমপ্লেক্স, গ্রাম রক্ষী, এই যে অনেকগুলো জিনিস উনি নতুন ইন্ট্রোডিউস করছিল। মহিলা মন্ত্রণালয়, নারী ক্ষমতায়ন করার জন্য পুলিশে নারী পুলিশ নিয়োগ দেওয়া,
তারপরে এই বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য নতুন করে আসর, কয়টা ওনার হাতে গুনতে গেলে তো অনেক, এটা বলে শেষ করা যাবে না। 1981 সালে 30 মে চট্টগ্রামে একদল বিপদগামী সেনার হাতে নিহত হন জিয়াউর রহমান। তার অকাল প্রয়াণে থমকে যায় একটি অধ্যায়। তবে জিয়াউর রহমানের চিন্তা ও আদর্শ আজও বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও সমকালীন। ওনাকে যত বেশি আমরা আলোচনা করব, যত বেশি স্মরণ করব, তত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি সমৃদ্ধ হবে। ভোটাররা ভোট দেবে, ভোটাররা ভোট দেওয়ার সময় বিএনপির কি করে গেছে সেই জিনিসটা আরো পরিষ্কারভাবে জানতে পারবে তো এই দিনের স্মরণ করার মাধ্যমে। নানা কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। গত 30 ডিসেম্বর জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হন তাদের বড় ছেলে তারেক রহমান। 17 বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বেই আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিল ও সুইজারল্যান্ডের 2 রাষ্ট্রদূত। রোববার বিকেলে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এরপর সৌজন্য সাক্ষাতে অংশ নেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি। সাক্ষাতে নিজ নিজ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন তারা। এ পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার সকাল 11টা থেকে আবারও নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ছাত্রদল। এর আগে বিকেলে ইসিতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোস্টাল ব্যালট বিতর্ক ও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব সহ বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানান। নিরাপত্তা জোরদারে ইসিতে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর পক্ষপাতিত্ব, পোস্টাল ব্যালট বিতর্ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এই 3টি ইস্যুতে নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি। নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্রিগেড দিলে ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক আটকে অবস্থান নেয়। প্রায় 9 ঘণ্টা ধরে চলে এই অবস্থান। সন্ধ্যায় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে ছাত্রদলের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদল নেতারা। এবারে প্রথমবারের মতো যে পোস্টাল ব্যালটে নির্বাচন হচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যেটি আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ব্যালটের আয়োজন করলো, সেটি অত্যন্ত একদম পুয়ার ম্যানেজমেন্ট হয়েছে এবং বিশেষ করে জামাতে ইসলাম এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। এই ঘটনা আমাদেরকে মনে করে দিচ্ছে 2018 সালের কথা। আমরা আগামীকাল আবারও সকাল থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি আবার শুরু করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখব। 22 জানুয়ারি থেকে যে জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা শুরু হচ্ছে, সেটা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এরপর থেকে যদি কোনো মব ক্রিয়েট করা হয়, আমরা কিন্তু বারবার বসে থাকবো না। বিকেলে নির্বাচন কমিশন ভবনে যান বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা। সে সময় নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন বলে আনুষ্ঠানিক অভিযোগ করেন তিনি। যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনও পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার, তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ
আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি। একটি দল আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ করেছে বিএনপি। নির্বাচন কমিশন চাইলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব বলে জানায় বিএনপি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা ও প্রোটোকল দিলে সমস্যা নেই, তবে অন্যদেরও একইভাবে প্রোটোকল এবং নিরাপত্তা দিতে হবে। তাহের বলেন, একটি দল থেকে ইসিকে চাপ দেওয়া হচ্ছে, তবে চাপের নতি স্বীকার না করে সব দলের জন্য একই নিয়ম হতে হবে। ভোট কেন্দ্রে কোনো বাহিনীকে প্রবেশের সুযোগ দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রোটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করবে। বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে, প্রধানকে সম আচরণ দিতে হবে। যদি এটার ব্যর্থ হয় তাহলে জাতি পক্ষপাতমূলক অপরাধের দোষে এই ইলেকশন কমিশনকে দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং লেভেল প্লেইং ফিল্ড এখানে বিনষ্ট হবে। নির্বাচন কমিশন এবং বিএনপির ওপর বিভিন্ন অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এ অবস্থা চলতে থাকলে তারা নির্বাচনে অংশ নেবেন কিনা ভাবতে হবে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির অনেক প্রার্থী দ্বৈত নাগরিক এবং ঋণখেলাপি হওয়ার পরও তাদের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছে নির্বাচন কমিশন। আবার ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে প্রভাবিত করছে। তাই এনসিপি মনে করে এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না, এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। আমরা আমাদের পার্টির রাজনৈতিক পর্ষদে বসে সিদ্ধান্ত গ্রহণ করব এই বিষয়ে। বিএনপির আরও 2 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষ দিনে এই সিদ্ধান্ত জানানো হয়। বাতিল হওয়া 2 প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভুইয়া এবং ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে শনিবার ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করেছিল ইসি। অন্যদিকে ফেনী 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। শেষ দিন নির্বাচন কমিশনে 65 জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব জনগণের সেবা এবং আইনের শাসন নিশ্চিত করা। রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রায় 1 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমাপনী কুচকাওয়াজে আরও ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল তৌফিক মাহবুব চৌধুরী। আপনাদের শতভাগ নিরপেক্ষতা সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রার্থী বা এজেন্টের নিকট হতে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম
বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক তা শক্ত হাতে দমন করতে হবে। যাওয়া যাক অন্যান্য সংবাদে। মোহাম্মদপুরে ফারহান ফাইয়াজ সহ 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল 1। পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের 29শে জানুয়ারি হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, পরশ, আরাফাত, নিখিল সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে 22শে জানুয়ারি আদেশ দেবেন ট্রাইব্যুনাল 2, জানাচ্ছেন মাজহারুল হক মান্না। 24-এর গণ অভ্যুত্থানের সময় 18 ও 19শে জুলাই মোহাম্মদপুরে ফারহান ফায়াজ, মাহমুদুর রহমান সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় হওয়া মামলায় 28 আসামির বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। তারা হলেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনার সাথে তাপসের ফোনালাপের পর মোহাম্মদপুরে হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রত্যক্ষ ভূমিকা রেখেছে জাহাঙ্গীর কবির নানক সহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সে সময়ের পুলিশ কর্মকর্তা। যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট 28 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এই যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা শেখ হাসিনার সাথে তাপসের এটা হয়েছিল, তারই ফলশ্রুতি ছিল মোহাম্মদপুর এলাকায়। ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর উভয় পক্ষের বক্তব্য উপস্থাপন শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল 2। ওবায়দুল কাদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে উনি বলেছেন যে আত্মস্বীকৃত রাজাকারদের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এই কথা বলার পরে এই মামলার অন্যান্য আসামিদের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ কিভাবে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছে, হত্যা করেছে। 22 জানুয়ারি এই অভিযোগ গঠনের উপরে আদেশের দিন ধার্য করেছে। গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসান সহ 11 আসামির বিরুদ্ধে 25শে মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে বিমান ও মহাকাশ শক্তি বিষয়ে জাতীয় সচেতনতা গড়ে তুলতে এবং নীতি নির্ধারণে পরামর্শ প্রদানকারী কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ। বিমান বাহিনীর সদর দপ্তরে সকালে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য বিমান ও মহাকাশ শক্তির বিষয়ে সমন্বিত ধারণা গড়ে তোলা উচিত। In today's complex and rapidly evolving security environment, the character of warfare is undergoing profound transformation. Recent conflicts across the world have clearly demonstrated that air power integrated with space, cyber and information domains has emerged as a decisive national instrument. স্বাধীন গণমাধ্যম ছাড়া নির্বাচিত সরকারকে কেউই প্রকৃত সত্য তথ্য দেয় না বলে মন্তব্য করেছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। রাষ্ট্রের কল্যাণে মালিকদের দ্বারা প্রভাবিত না হয়ে নৈতিক সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ডেইলি স্টার সম্পাদক। লাইলা নওশিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক সিতারা পারভিন 2005 সালের 23শে জুন নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক সিতারা পারভিন ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর বিভাগের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 10 শিক্ষার্থীকে দেওয়া হয় সম্মানজনক অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার। এবারের আয়োজনে অতিথি বক্তা ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। বক্তৃতায় মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি নৈতিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তিনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা নির্বাচিত সরকারকে সত্য কথা কেউ বলবে না, তার ব্যুরোক্রেসি তাকে বলবে না। যে দল ওই সরকারকে বানালো সেই দলেরও সদস্যরা তাদের নেতাদেরকে সত্য কথা বলবে না। তার একমাত্র তথ্য, সত্য তথ্যের সম্ভাবনা হচ্ছে স্বাধীন সংবাদপত্র, স্বাধীন মিডিয়া।
শিক্ষার্থীদের মেধার মূল্যায়নে এ ধরনের পুরস্কার বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। এই পুরস্কার তোমাদের মেধাকে আরো শানিত করবে এবং তোমাদেরকে আরো বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল যে সাংবাদিকতা সেই দিকে তোমাদেরকে ধাবিত করার জন্য সাহায্য করবে। আমার মনে হয় যে আমরা স্বাধীনতা বা ফ্রিডম এটার কথা যখন বলবো, ওটা প্রয়োগ করার ক্ষেত্রে যে সতর্কতা, যে দায়বদ্ধতা, সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। পরে এবছর সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপের ৮ দেশের উপর 10% বাড়তি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে। 1 জুন থেকে শুল্ক হার 25% করারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই পদক্ষেপকে সম্পূর্ণ ভুল বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের হাজার হাজার মানুষ প্রস্তাবিত মার্কিন অধিগ্রহণের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেছে। এদিকে ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন আজ ব্রাসেলসে জরুরি বৈঠক ডেকেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকে ইইউর 27টি দেশের রাষ্ট্রদূত অংশ নেবেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শেষ হলো 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ প্যানোরামা মেধা শাখায় পূর্ণ দৈর্ঘ্য শাখায় পুরস্কার পেয়েছে আকাশ হকের দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুল। আয়োজকরা জানিয়েছেন, উৎসবে 11টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে আই স্ক্রিনে। 9 দিনের উৎসবের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। পর্দা নামল 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে ইতালি, লাওস ও স্পেনের দ্য গার্ডিয়ান অফ স্টোরিজ। এশিয়ান ফিল্ম প্রতিযোগিতায় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কিরগিজস্তানের কুরাক। সেরা অভিনেতা কাজাখস্তানের আবেল সিনেমায় মিস্টার ইয়ারলান তুলুতে। সেরা অভিনেত্রী ইরানের মিসেস ফারিবা নাদেরি। সেরা পরিচালক আজারবাইজানের তনহাদ ইনসানিন মনোলোকু সিনেমায় এমিন আফান্দিয়েব। বাংলাদেশ প্যানোরামা মেধা শাখায় শর্ট ফিল্ম হোয়াট ইফ ফিপ্রেসি বাংলাদেশ পুরস্কার জিতেছে তানহা তাবাসসুম। বাংলাদেশ প্যানোরামায় পূর্ণদৈর্ঘ্য শাখায় পুরস্কার পেয়েছে আকাশ হকের দ্য ইউনিভার্সিটি অফ চানখারপুল। এটা আমার শুরুর, আমি কখনো ভাবিনি যে আমি অ্যাওয়ার্ড পাবো আমার ফার্স্ট সিনেমায়। থ্যাঙ্কস টু মাই টিম, থ্যাঙ্কস আরিফ আমার সাথে, মানে অলওয়েজ আমার সাথে ছিল, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এটা আমাদের অনেক কষ্টের একটা অ্যাওয়ার্ড, আসলে আমরা যে পাবো এটা আমরা জানতাম না। আর প্রিমিয়ারের দিন সবাই এমনভাবে এসেছে, আমাদের অডিয়েন্স জায়গা ছিল না, সবাই মাটিতে বসেছে, সো দ্যাট ওয়াজ অসম ফর আস। আয়োজকরা জানিয়েছেন, উৎসবে নির্বাচিত 11টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে আই স্ক্রিনে। শর্ট ফিল্মগুলো বাচ্চাদের বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট সেকশনের যে ছবিগুলো, সেগুলো আই স্ক্রিন তারা এই ছবিগুলোকে কিনে নিতে চাচ্ছে এবং সেগুলো প্রদর্শন করার জন্য, উইচ ইজ ভেরি গুড নিউজ যে আমাদের অ্যাওয়ার্ড পাওয়া 3টি ছবিকে তারা সিলেক্ট করেছে যে এই ছবিগুলো তারা নেবে। অ্যান্ড আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের ফিল্ম মেকাররা যাতে তারা ফিল্ম মার্কেটটা পায়। 9 দিনের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। কুষ্টিয়ায় ক্যাশলেস বাংলাদেশের উদ্যোগের আওতায় সচেতনতা বিষয়ক সেমিনার হয়েছে। বাংলাদেশ ব্যাংক আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক আনম মইনুল কবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামুনুর রশিদ। সেমিনারে বক্তারা নজিরবিহীন লেনদেনের সুবিধা, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ক্যাশলেস অর্থনীতি গুরুত্ব তুলে ধরেন।
ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুর টেক্সটাইল মিল এলাকায় যাত্রীবাহী বাসের সাথে ইজি বাইকের সংঘর্ষে 6 জন মারা গেছেন। সন্ধ্যা 6টার দিকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সোয়া 6টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের টেক্সটাইল মিল এলাকার বিপরীতমুখী একটি বাসকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী ইজি বাইককে ধাক্কা দেয়। সে সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইকটিকে টেনে হিঁচড়ে নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বাসের চাপায় ঘটনাস্থলেই 5 জন মারা যান, পরে মারা যান আরও একজন। এ ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন। ঘটনার পর উদ্ধার অভিযান করে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনী। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটে হাঁ জয়যুক্ত হলে গণ অভ্যুত্থানে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। 11টি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে প্রস্তুত জুলাই সনদ বাস্তবায়ন হবে গণভোটে হাঁ জয়ের মাধ্যমে। রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সহ অন্যরা। সনদে যে সুপারিশগুলো ছিল সেগুলোই ছিল বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তনের সুপারিশ। তার ভিত্তিতে বড় দাগের যে সুপারিশগুলো আছে সেগুলো পরিবর্তনের সেই সুপারিশগুলোকে নিয়ে আমরা গণভোটের প্রশ্ন আকারে সন্নিবেশিত করেছি। যদি এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে জুলাই যে পরিবর্তনের স্বার্থে হয়েছিল, পরিবর্তনের লক্ষ্যে হয়েছিল এবং জুলাই পরবর্তী সময়ে মানুষের মধ্যে যে পরিবর্তনের আশা জেগেছিল সেটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে রাজশাহীতে ভোটের গাড়ি বিষয়ে প্রচারণা কার্যক্রম হয়েছে। রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। উপদেষ্টা বলেন, 26-এর গণভোট হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার জন্য। অনুষ্ঠানে ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সারওয়ার জাহান ও রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী ও অন্যরা। সুস্থ ও দূষণমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর নিচে নদী তীরবর্তী এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। সদর উপজেলার বদরপুরে মুসলিম আলী শামসুন নাহার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কার্যক্রমে অংশ নেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মিনা পারভিন। এ ধরনের কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান স্থানীয়রা। এখানে যে পরিমাণ ময়লা, প্লাস্টিক, টিস্যু আছে যেটা যে কেউ ঘুরতে আসলে বরং তারা অসুস্থ হয়ে যাবে, এমনই একটা অসুস্থ, আবর্জনা এবং অপরিচ্ছন্ন একটা পরিবেশ। সাভারে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ওই কমিউনিটি সেন্টারের টয়লেটের ভেতরে মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের একজন নারী এবং অপরজন ছেলে শিশু হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এর আগেও এই কমিউনিটি সেন্টার থেকে একাধিক অজ্ঞাত মরদেহ উদ্ধার হলেও এখনও কোনো ঘটনার রহস্য উদ্ঘাটন হয়নি, যা স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। জুলাই শহীদ ও আহতদের পরিবারের সমস্যার স্থায়ী সমাধানে তারেক রহমানের প্রতিশ্রুতি, আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা প্রতিরোধের আহ্বান। পিটিয়ে মানুষ মারাকে মব বলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তাজুল ইসলামের অভিযোগ। নতুন বাংলাদেশে এটি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি। নারীকে দূরে সরিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয় বললেন জাইমা রহমান। নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও ভূমিকা রাখার আহ্বান। একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়ে ইসিতে বিএনপি। সবার জন্য সমান সুযোগ দিতে জামায়াতের দাবি। আগামীকাল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী। বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি এবং জমকালো আয়োজনে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী। নির্বাচিত শর্ট ফিল্ম প্রদর্শিত হবে চ্যানেল আই ও আই স্ক্রিনে।
প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channel-i-online.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আর এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।